মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। मेरा चैट बॉक्स से नाम लो लिखो। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम। মিস আসসালামু আলাইকুম।
5 বাজে 31 জন। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, 10টা 7 বাজে আমরা এখন ক্লাস শুরু করছি। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? আসসালামু ওয়ালাইকুম সালাম। সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আলাইকুম। জি মিস। তাহলে আমরা এখন ক্লাস শুরু করি। দেখো আমাদের অধ্যায় কিন্তু পাঠ মানে যেটা ছিল অধ্যায় 1 নম্বরের পাঠ 7 হলে আমাদের রিভিশনটা শেষ হয়। আমাদের এখন বার্ষিকের আমরা সিলেবাস শুরু করব। তো যেহেতু আমাদের আর পার্ট 1 বাকি আছে, সে কারণে আমরা আরেকটা সিলেবাসের যেটা আমরা শুরু করেছিলাম শেষটা করে নিয়ে অধ্যায় একটা শেষ করে নেওয়ার পরেই আমরা বার্ষিকের সিলেবাসে চলে যাব। বুঝতে পেরেছো? আমরা গত লাস্ট ক্লাসটা করেছিলাম কয় তারিখে? যেদিন স্কুল খুললো সেদিন, তাই না? মানে ঈদুল আজহার পরে যেটা 31 তারিখ, সেদিন আমরা ক্লাস করেছিলাম, ঠিক কি না? তো সেই হিসেবে আজকে আমরা পার্ট 7 করব। আর রিভিশন হচ্ছে আজকে আমরা দিচ্ছি 7 তারিখে। আর স্প্রেডশিট অধ্যায় যেটা আছে অধ্যায় 4-এ, সেটা আমরা আজকে শুরু করব। তোমরা কি সবাই বইটা নিয়ে বসেছো মেয়েরা? জি মিস। আজকে যেটা আমরা জানতে পারছি অধ্যায় 1-এর গবেষণা থেকে, গবেষণার তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে পারবে, গবেষণা কত প্রকার, কি কি সে সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, আর স্প্রেডশিট সম্পর্কে আজকে ধারণা লাভ করবে। এটা হচ্ছে আমাদের শিক্ষণ ফল। আজকে আমরা যা পড়বো সেখান থেকে এই 3টা বিষয় আমরা সম্পর্কে স্পষ্টভাবে জানতে পারবো। তো আমরা কিন্তু বইয়ে চলে যাই। আসসালামু আলাইকুম মিস। বইয়ে দেখো গবেষণা তোমরা এর আগে পড়েছিলে, কারো কোনো সমস্যা আছে? নো মিস। সমস্যা নাই। এখান থেকে আমরা অবজেক্টিভও বের করেছিলাম, তাই না? জ্ঞানমূলক প্রশ্নগুলো বের করেছিলাম, তাই তো? কয়টা বের করেছিলে এখান থেকে? পার্ট 7 থেকে কয়টা বের করেছিলে? পার্ট 7 থেকে কয়টা বের করা হয়েছিল মনে আছে তোমাদের? রাফিয়া নাওয়াল আছো? রাফিয়া নাওয়াল, ইয়ানা আছো? জান্নাতুল ফেরদৌস ইয়ানা, জি মিস। এখানে কয়টা বের করেছিলাম আমরা? জি মিস আছে। মিস বের করা হয়েছিল। আর রাফিয়া নাওয়াল বলছো আছো, তাই তো? কয়টা বের করেছিলাম এখান থেকে?
মিস একটু দেখতে হবে। হুম? আচ্ছা, প্রকৃতি একটু দেখো, জান্নাতুল ফেরদৌস প্রকৃতি। মিস আচ্ছা, একটু গবেষণাটা পাঠটা কি পড়ো তুমি, দেখো কারো কোথাও কোনো শব্দে কোনো লাইনে কোথাও সমস্যা আছে কিনা দেখে নাও একবার। মিস পড়বো। হ্যাঁ, পড়বা। তার স্বাদ গবেষণা সভ্যতা সাউন্ডটা সামনে নিয়ে পড়ো। জি মিস। একটু সামনে, হ্যাঁ এরকম করে পড়ো, স্পষ্ট উচ্চারণ মানে শুনতে যেন পাই সবাই। আচ্ছা মিস। সভ্যতা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে, যা সম্ভব হচ্ছে মানুষের নতুন কিছু বের করার আগ্রহ ও গবেষণার পরিপ্রেক্ষিতে। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পেরেছো, তথ্য প্রযুক্তির কারণে এই গবেষণার জগতে শুধু যে একটা বিশাল উন্নতি হয়েছে তা নয়, বলা যেতে পারে এখানে সম্পূর্ণ নতুন একটি মাত্রা যোগ হয়েছে। মানুষ এখন সাহিত্য, শিল্প ও সমাজ বিজ্ঞান অথবা গণিত, প্রযুক্তি আর বিজ্ঞান যা নিয়ে গবেষণা করুক না কেন, তারা কম্পিউটারের এবং তথ্য প্রযুক্তির সাহায্য ছাড়া এই গবেষণার কথা চিন্তাও করতে পারে না। গবেষণা করতে হলে নানা ধরনের তথ্য নিয়ে কাজ করতে হয়, তথ্য সংগ্রহ করতে হয়, প্রক্রিয়া করতে হয়, বিশ্লেষণ করতে হয় এবং গবেষণা শেষে তথ্যকে সুন্দর করে প্রদর্শন করতে হয়। আগে সব সময় এই কাজগুলো মানুষের দৈহিক পরিশ্রম করে করতে হতো। কম্পিউটারে চলে আসার পর এগুলো আমরা নিজের হাতে করতে হয় না, মানুষ কম্পিউটার ব্যবহার করে করতে পারে। এর ফলে এখন গবেষকদের আর তথ্য প্রক্রিয়া নিয়ে দুশ্চিন্তা করতে হয় না, তারা সত্যিকারের গবেষণায় মন দিতে পারেন। তোমরা জেনে খুশি হবে, শিল্প, সাহিত্য, সমাজবিজ্ঞান, অর্থনীতি এরকম সব বিষয়ে এদেশের গবেষকরা অনেক চমৎকার বিশেষণা করে থাকেন এবং তারা সবাই তাদের গবেষণায় কম্পিউটার ব্যবহার করেন। বিজ্ঞান আর প্রযুক্তি বিষয়ে গবেষণাতেও কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গবেষণাগুলোকে প্রধান দুই ভাগে ভাগ করা যায়, যেগুলো হচ্ছে তাত্ত্বিক এবং ব্যবহারিক। তাই তাত্ত্বিক গবেষণাতে গবেষকরা একটি বিষয়ে তাত্ত্বিক অংশটুকু নিয়ে চিন্তা ভাবনা করে এবং সেগুলো তাদেরকে কম্পিউটারের উপর নির্ভর করতে হয়। গবেষণার কাজ তাদেরকে তুমি একটু দেখে পড়ো, সেজন্য তাদেরকে কম্পিউটারের উপর নির্ভর করতে হয়, সেগুলো না। আচ্ছা ম্যাম, গবেষণার কাজটুকু ঠিকভাবে অগ্রসর হচ্ছে কিনা সেটা দেখার জন্য তাদেরকে তথ্যের সাথে মিলিয়ে দেখতে হয় এবং এজন্য বিশাল ডেটাবেস বা তথ্য ভান্ডারের সাথে যোগাযোগ রাখতে হয়, তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে হয়। ধন্যবাদ ল্যাবরেটরিতে প্রকৃতি, তোমাকে ধন্যবাদ, তুমি একটু থামো। আচ্ছা বলো তো, ওকে ম্যাম। এখানে কারো কোথাও বুঝতে অসুবিধা আছে? তাত্ত্বিক বলতে কি বোঝানো কারো কোথাও হয়েছে? বুঝতে অসুবিধা আছে? No, miss. নো মিস। তাহলে তো তাত্ত্বিক নো মিস। কোনটা, ব্যবহারিক গবেষণা কোনটা, এটা নিয়ে কারো সমস্যা আছে? তাত্ত্বিক মানে কি, যে লেখা বিষয়গুলো, যে মূল বিষয়টা না জানলে তো তুমি প্র্যাকটিক্যাল করে লাভ নাই, তোমাকে আগে জানতে হবে কোনটা কি, সেটাকে চিনতে হবে, তারপর তো সেটাকে নিয়ে গবেষণা করবে। তাত্ত্বিক হচ্ছে লিখিত যে বিষয়গুলো, সেটাকে বলা হচ্ছে তাত্ত্বিক। আর ব্যবহারিক হচ্ছে হাতে কলমে যেটা শেখা হয়, সেটাকে বলা হচ্ছে ব্যবহারিক। কথা বুঝতে পেরেছো? জি মিস। রাফিয়া নাওয়াল আছো? জি রাফিয়া মিস। নাওয়াল, হ্যাঁ পরের অংশটুকু তুমি পড়ো তো। ল্যাবরেটরিতে ব্যবহারিক গবেষণা করতে হয়, নানা রকম যন্ত্র ব্যবহার করে সাউন্ডটা একটু জোরে সেখানে হচ্ছে না যে, পরীক্ষা সাউন্ড একটু নিরীক্ষা জোরে করা করো, হয়। কাছে এসে পড়ো। ল্যাবরেটরিতে ব্যবহারিক গবেষণা করতে হয়, নানা রকম যন্ত্র ব্যবহার করে সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়।
ল্যাবরেটরির নতুন নতুন যন্ত্রপাতি তৈরি করা বা পরিচালনা করা কিংবা ব্যবহার করার জন্য বিজ্ঞানীরা সবসময় কম্পিউটারকে ব্যবহার করেন। মোটামুটি অবধারিতভাবে বলে দেওয়া যায়, একটি যন্ত্র থেকে তথ্য নিয়ে সেটা প্রক্রিয়া করার জন্য সবসময় কম্পিউটার ব্যবহার করা হয়। মিস, এখন জোরে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, আরেকটু মনে হয় জোরে হয়। দেখো আরেকটু মনে হয় কাছে আসলেই জোরে হবে। কম্পিউটার বলতেই আমাদের চোখের সামনে যে ছবিটি ভেসে ওঠে, আজকাল তার চাইতে অনেক ছোট কম্পিউটার তৈরি হয়েছে। কম্পিউটারের মতো কাজ করে সেরকম ছোট ছোট মাইক্রো কন্ট্রোলার, FPGA ফিল্ড প্রোগ্রামেবল গেট অ্যারে, PLA প্রোগ্রামেবল লজিক অ্যারে ইত্যাদি তৈরি হয়েছে। যন্ত্রের ভিতর সেগুলো বসিয়ে দিয়ে যন্ত্রগুলোকে অনেক স্বয়ংক্রিয় করে গবেষণার পুরো কাজটি অনেক সহজে করে দেওয়া হয়। ব্যবহারিক গবেষণা নেটওয়ার্ক ব্যবহার করা যায় বলে বিজ্ঞানের অনেক গবেষণাতে আজকাল বিজ্ঞানীদের আর ল্যাবরেটরিতে বসে থাকতে হয় না। তারা অনেক দূর থেকে পরীক্ষাটি নিয়ন্ত্রণ করতে পারে। এই পদ্ধতিটি ভার্চুয়াল ল্যাবরেটরি এর আওতায় পড়ে। সেখানে সত্যিকার ল্যাবরেটরির ন্যায় পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয়। www.softpedia.com এই ধরনের ভার্চুয়াল ল্যাবরেটরি এর উদাহরণ। পরীক্ষা নিরীক্ষার জন্য যে শুধু প্রচলিত কম্পিউটার ব্যবহার করা হয় তা নয়, অনেক সময় বিজ্ঞানীরা আরো শক্তিশালী বিশেষায়িত কম্পিউটার ব্যবহার করে থাকে। আচ্ছা বলো, এখানে যে এই জিনিসগুলো মাইক্রো কন্ট্রোলার, FPGA, PLA, এগুলা প্রত্যেকটার FPGA, PLA এর একটা পূর্ণরূপটা পড়বা সবাই, হ্যাঁ? আর ব্যবহারিক করা হয় কোনটার মাধ্যমে, কোন সফটওয়্যারের মাধ্যমে, সেটা একটু মনে রাখবা। বুঝতে পেরেছো? যেমন এই যে www.softpedia.com ভার্চুয়াল ল্যাবরেটরি উদাহরণ। ভার্চুয়াল ল্যাবরেটরির নাম বলো একটা, যেটার মাধ্যমে করা যায়, তাহলে softpedia.com। ঠিক আছে, এখানে কোথাও বুঝতে সমস্যা আছে? No, miss. না মিস। তাহলে আমাদের কিন্তু এই অধ্যায়টা মানে 1 নম্বর অধ্যায়টা রিভিশন দেওয়া শেষ হলো। আচ্ছা, এখানে নমুনা প্রশ্নগুলো মানে গত ক্লাসে আমি করে দিয়েছিলাম, তাই না? জি মিস। তাহলে আমাদের 1 নম্বর অধ্যায়ের কাজ শেষ হয়েছে। এখন দেখো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় চলে আসো। চতুর্থ অধ্যায়ের কাছে দেখো স্প্রেডশিটের ব্যবহার। বই আছে সবার কাছে তো? জি মিস। জি মিস। আর এটা পৃষ্ঠা আছে কত নম্বরে? 52। মিস 52। মানে 51 পৃষ্ঠা থেকে শুরু, 52 পৃষ্ঠা থেকে আমাদের লেখা। এবং দেখো এখানে পাঠটা কিন্তু আবার অনেক বেশি দেওয়া আছে, 22 পাঠে। মাঝে মাঝে মানে কোনো ইয়ে নাই, হঠাৎ করে এরকম দিয়েছে 22 নাম্বার পাঠ। এক একটা অধ্যায়ের জন্য এক একটা পাঠ এক এক করে হলে ভালো হতো, কিন্তু সেটা করা হয়নি। আচ্ছা, তোমাদের অন্যান্য সাবজেক্টের কি বার্ষিকের সিলেবাস শুরু করা হয়েছে? নো মিস। এখন শুরু করে নাই? অন্যান্য সাবজেক্ট এখন শুরু করা হয় নাই? নো মিস, এখনো শুরু করা হয়নি। আজকে থেকে হয়তো বা শুরু করবে টিচাররা, কারণ হচ্ছে স্যার পারমিশন দিয়েছে। মিস ম্যাথ শুরু করেছে। দেখো স্প্রেডশিটের ব্যবহার। এখানে একটা তোমরা কাগজ দেখতে পাচ্ছ, দেখো এই কাগজটা একটু পড়া যাচ্ছে তাই না? আমজাদ হোসেন দেখো এরকম দিয়েছে, বাংলায় পেয়েছে 67, ইংরেজিতে 70, গণিতে 72। দেখতে পাচ্ছ সবাই? জি মিস। তার মানে এখানে দেখো কতগুলো সারি এবং কলাম আছে। আমার কথা বুঝতে পেরেছো? তার মানে সারি হচ্ছে এই যে পাশাপাশি গুলোকে বলা হচ্ছে সারি, আর এই যে উপর নিচে আছে সেগুলোকে বলা হচ্ছে কলাম। তাহলে স্প্রেডশিট কথাটা কিন্তু মানে কাজটা এসেছে, সফটওয়্যারটা এসেছে হচ্ছে মানুষের হিসাব নিকাশের কাজ
সুযোগ মানে সুবিধা করে দেওয়ার জন্য। কথা বুঝতে পেরেছো? যেমন মাইক্রোসফট ওয়ার্ডটা এসেছে লেখালেখি কাজের সুবিধার জন্য, আর মাইক্রোসফট এক্সেল এসেছে হিসাব নিকাশের কাজকে সুবিধাজনক করে দেওয়ার জন্য। কথা বুঝতে পেরেছো? দেখো তোমাদের লোগোটাই এরকম দিয়েছে যে এই যে আমরা কাজগুলো করি এগুলো কেন দ্রুত করা যায়, যেভাবে দ্রুত করা যায়, যে করতে সুবিধা হবে সেজন্য কিন্তু স্প্রেডশিটের সফটওয়্যারটা এসেছে। এই অধ্যায়টা পাঠ শেষ হলে যেসব বিষয় তোমরা জানতে পারবে, দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিটের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, মানে আইসিটির সাথে স্প্রেডশিটের কি সম্পর্ক সে সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। আচ্ছা, স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্র মানে কোন কোন ক্ষেত্রে এটিকে ব্যবহার করা হয় সে সম্পর্কে চিহ্নিত করতে পারবে, তোমরা জানতে পারবে। নাম্বার 3, এগুলো কিন্তু প্রশ্ন আকারেও আসে। আমি সবসময় বলি যে বুলেট দেওয়া থাকে, এগুলো কিন্তু প্রশ্ন আকারে আসে, জন্য এই 4টা বুলেটকে তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এভাবে লিখে রাখো। নাম্বার 3টা দেখো, 3 নাম্বার বুলেট আছে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবো। আর নাম্বার 4 দেখো স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবো। তো এখান থেকে দেখো আমরা একটু আসি এবার। দেখো পাঠ 22 এসেছে, ঠিক আছে? পাঠ 22। তোমরা কেউ কাজ করার অভিজ্ঞতা আছে কারো এক্সেলে? মিস আমার আছে। জি মিস আছে। মানে তোমরা জানো যে এটা কি করা হয়। তাহলে স্প্রেড শব্দটা এসেছে, স্প্রেড মানে কি ছড়ানো, তাই না? আমরা বলি না স্প্রেড হয়ে গিয়েছে, জিনিসটা ছড়িয়ে গিয়েছে, তাই না? জি মিস। আর শীট অর্থ পেজ বা পাতা, তাহলে ছড়ানো পাতাকে বলা হচ্ছে স্প্রেডশিট। তার মানে যখন আমরা হিসাব নিকাশের কাজ করা হয় দেখবে একটা ছড়ানো কাগজ, বড় একটা কাগজে কিন্তু আমরা সারি এবং কলাম করে কাজটা করি, তাই না? তো সেই কাজটাকে এই জন্য এই ধারণা থেকে এরকম মানে মানুষের যে কাজ করা হয় সেই ধারণাকে ভিত্তি করে কিন্তু এগুলো নাম করা হয় স্প্রেডশিট, ছড়ানো পাতা। বলা হচ্ছে দেখো মানব জাতির আদিকাল থেকে মানুষকে বিভিন্ন বিষয়ের হিসাব রাখতে হতো, ঠিক আছে? কখনো পাথরে, কখনো গাছের বাকলে বিভিন্ন প্রকার চিহ্ন দিয়ে মানুষ হিসাব রাখার চেষ্টা করতো। মানুষ দেখবা যে কোন একটা করে পাঁচ হচ্ছে, একটা করে দাগ দিচ্ছে, বা অথবা কোন একটা চিহ্ন একটা গিট দিচ্ছে, এরকম কিন্তু করা হয়। এই চেষ্টা থেকে মানুষ আবিষ্কার করে অ্যাবাকাস নামক একটা যন্ত্র। ছোটবেলায় তোমরা এরকম কোন যন্ত্রের সাথে খেলেছো কিনা আমি জানি না, এরকম একটা যন্ত্র কিন্তু পাওয়া যেত, যে বাচ্চারা এরকম একটা তারের মতো থাকে আর বলের মতো সরিয়ে সরিয়ে খেলে। পেয়েছিলে তোমরা এরকম? জি মিস দেখেছি। তাহলে এই চেষ্টা থেকে মানুষ আবিষ্কার করে অ্যাবাকাস। এই অ্যাবাকাস যন্ত্রটা তৈরি হয়, যে একটা করে হয়তো বা 100 হয়ে যাবে, তখন একটা করে বল সরিয়ে দিবে, বা 500 হয়ে যাবে, একটা করে বল সরিয়ে দিবে। তার মানে যে হিসাবের কাজটাকে সুবিধা করার জন্যই এই যন্ত্রটা আবিষ্কার হয়েছে। তাহলে হিসাবের কাজকে সহজ করার জন্য যে যন্ত্রটা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে কি অ্যাবাকাস। এখন থেকে 50 বছর আগে মানুষের কাছে কাগজ কলমে ছিল হিসাব করা এবং সংরক্ষণের প্রধান উপায়। যে কাগজ কলমে লিখে লিখে রাখতো সেটাই হচ্ছে প্রধান উপায়। প্রযুক্তিগত বিকাশে ক্যালকুলেটরের আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে কিছুটা স্বস্তি দেয়। ক্যালকুলেটর যখন তৈরি হলো, আবিষ্কার হলো, তখন কিন্তু মানুষ কিছুটা স্বস্তি পেল। কিছু ক্যালকুলেটর আছে সাধারণ ক্যালকুলেটর, কিছু ক্যালকুলেটর আছে যে পূর্বের গুলোকে নিয়েও হিসাব করা যায়, ঠিক আছে? তার কিছু মেমোরি আছে, ক্যালকুলেটরে কিন্তু সামান্য কিছু মেমোরিও আছে, কিছুটা মানুষকে তখন স্বস্তি দেয়। তবুও জটিল এবং দীর্ঘ হিসাবের সমস্যা থেকেই যায়, কিন্তু অনেক জটিল হিসাব, কতগুলো যোগ করতে হবে, কোনোটা বিয়োগ করতে হবে, কোনোটা আবার গুণ করতে হবে, যখন এগুলো জটিল এবং দীর্ঘ, যখন একটা ক্যালকুলেটরের একটা অসুবিধা হচ্ছে কি ডিজিট সমস্যা। সর্বোচ্চ কত ডিজিট? অনেক বড় বড় ক্যালকুলেটর অনেকে দেখেছো হয়তো বা 13 ডিজিট 14 ডিজিটের, কিন্তু এর বেশি তো আর হয় না। কিন্তু আমরা যারা স্টুডেন্টরা ব্যবহার করি তারা কিন্তু আমরা 9 ডিজিট এরকম ডিজিটের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। দীর্ঘ হিসাবের ক্ষেত্রে এটা সমস্যাটা থেকে যায়। এই সকল সমস্যা নিরসন করা হয় কম্পিউটার আবিষ্কারের পর। দেখো যে অ্যাবাকাস নামের যন্ত্রটা এই টাইপের যন্ত্র, ক্যালকুলেটর তো তোমরা সবাই জানো, আর কম্পিউটার তো চলে এসেছে, এটা তো সবাই দেখেছো। এখন বলছে কনসেপ্ট অফ স্প্রেডশিট। এই স্প্রেডশিটের ধারণাটা কিভাবে আসলো, কেমন করে আসলো? দেখো স্প্রেডশিটের আবিধানিক অর্থ হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ। মানে তোমাদের প্রশ্ন যদি এরকম হয় স্প্রেডশিট বলতে কি বুঝো বা স্প্রেডশিট কি, তখন কিন্তু এই কথাগুলো বলতে হবে।
ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এই ধরনের কাগজ ব্যবহার করা হয়। এই কাগজে ছক করে রো এবং কলাম, এই যে ছক করে নেওয়া হয়, একটি ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা হয়। বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। মানে প্রোগ্রাম করার সময় কিন্তু আমরা সফটওয়্যার বলবো, প্রোগ্রামও বলবো। এর ফলে নানা কাজে স্প্রেডশিটের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। আচ্ছা, এই নামগুলো খুব ইম্পর্টেন্ট। কোন কোম্পানির কি নাম সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যেন এগুলো একটু দাগ দিয়ে দিয়ে রাখবা। 70 দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম বিসি ক্যালক নামক স্প্রেডশিট সফটওয়্যার তৈরি করে। পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস ক্যালক, ক্যাসপ্রেড নামের স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবিত হয়। বর্তমানে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট কোম্পানির এক্সেল। বুঝতে পেরেছো? এখানে কারো কোথাও বুঝতে অসুবিধা আছে? নো মিস। ও ম্যাম। কয়টা কোম্পানি আছে দেখো তো? বিসি ক্যালক, তাই না? মানে অ্যাপল কোম্পানির বিসি ক্যালক, অ্যাপল কোম্পানি আছে। মাইক্রোসফট এক্সেল হচ্ছে মাইক্রোসফট এক্সেল তৈরি হয়। ওপেন অফিস ক্যালক, ক্যাসপ্রেড, আমি এটা মোট কয়টা আছে? 4টা, তাই না? আর বর্তমানে আমরা ব্যবহার করছি যেটা মাইক্রোসফট কোম্পানির এক্সেল, মোট 5টা। এখানে দেখো কতগুলো, মানে প্রত্যেকটার আবার লোগো আছে। বিভিন্ন স্পেশাল সফটওয়্যার আইকন গুলো, যেটাকে লোগো বলা হয়, দেখো প্রত্যেকটার লোগো গুলো আবার ভিন্ন ভিন্ন। এখন দেখো স্প্রেডশিট প্রোগ্রামটা আসলে কি। দেখো স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম। এটিকে কখনো কখনো ওয়ার্ক বুকও বলা হয়। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে, অসংখ্য। এক একটা ওয়ার্কশিটে বহু সংখ্যক রো, কলাম থাকে। এটি দেখতে নিচের চিত্রের মতো। আমরা যদি তোমাদেরকে একটু দেখাই, এখানে দেখো এই যে কলামগুলোর নাম হচ্ছে এ বি সি ডি, এভাবে প্রকাশ করা হয়। এখন বলবা যে এ থেকে জেড পর্যন্ত হওয়ার পরে কি হতে পারে বলো তো কলামের নামটা? এ থেকে জেড হয়ে গেল, তারপর এখন কি নাম হতে পারে কলামের নাম? মিস সেল। না, তারপর হবে এ এ, এ বি, এ সি, ঠিক আছে? এরকম করে কিন্তু চলতে থাকবে। কথা বুঝতে পেরেছো? জি মিস। আমরা একটা জি মিস। শেয়ার করি, এটা আমরা একটু ইয়ে করে আমরা দেখাই এক্সেল এটা কি রকম হয়। এটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি জি মিস। মিস। শীটটা হবে ঠিক এরকম, ঠিক আছে? এই যে দেখো এ এ বি বি এরকম করে আছে না? তারপর দেখো কত কি পর্যন্ত যাচ্ছে আমাদের। দেখো জেড, জেড আসলো না? জেড এর পরে কি আছে দেখো তো? এ এ এ। হ্যাঁ, তারপর এ দিয়ে শুরু হবে, তারপর এ থেকে জেড পর্যন্ত হলো, তারপর কি হবে? এ বি। না, তারপরটা কি হবে? বি এ দিয়ে শুরু হবে, বি এ। বি এ। হ্যাঁ, বি এ দিয়ে শুরু হবে। দেখো দেখো হচ্ছে, দেখো বি এ দেখতে পাচ্ছ সবাই? জি মিস। তার মানে এখানে সারি কলামের কোনো সীমাবদ্ধতা নেই। এই সুবিধার জন্যই কিন্তু স্প্রেডশিট সফটওয়্যারটা জনপ্রিয়তা লাভ করেছে। এখানে দেখো যখন আমরা নাম বলছি, সারি কলাম দেখতে পাচ্ছ সবাই, যখন আমরা যখন এরকম একটা কলামে একটু বড় করে দিই, তাহলে তোমরা দেখতে পাবা। দেখতে পাচ্ছ সবাই? জি মিস। কলামের নাম আমরা যদি কোনো একটা সংখ্যা এখানে লিখি, হ্যাঁ এরকম একটা সংখ্যা লিখলাম, তাহলে এটার অ্যাড্রেসটা কি হবে জানো? দেখো এটার অ্যাড্রেসটা হচ্ছে
এফ নাম্বার কলাম আর সারি নাম্বার 4। এরকম কিন্তু প্রশ্ন করা হয় অবজেক্টিভে যে এই 34 নাম্বার জিনিসটা 34টা কোথায় আছে, এটা অ্যাড্রেসটা কি হবে, এটা অ্যাড্রেসটা কি 4f হবে নাকি f4 হবে না f/4 হবে, কি হবে বলো তো এটা? F4, f4। তাহলে আচ্ছা, সারি এবং কলামের যে কেন্দ্রস্থল এটাকে বলা হচ্ছে সেল। এটা সেল অ্যাড্রেস হচ্ছে f4। সারি এবং কলামের যে কেন্দ্রস্থল সেটাকে বলা হচ্ছে সেল। কথা বুঝতে পেরেছো? বলা হচ্ছে যে একটা স্প্রেডশিটের আন্ডারে অনেকগুলো শীট থাকে। তোমরা নিচের দিকে আমার একটু কার্সরের দিকে যদি তাকাও, দেখো এখানে শীট 1 এ আছে, তাই না? আমরা শীট 2 দেখো আছে, তাই না? শীট 3 আরো কি শীট নেওয়া যাবে কি যাবে না বলো তো? যাবে। জি মিস যাবে। দেখো বাড়ছে দেখতে পাচ্ছ স্প্রেডশিট শীট 5 এবং একটা শীটের সাথে আরেকটা শীটের মানে শীট 5 এর সাথে তুমি শীট 1 কেও কানেক্ট করতে পারবা, কাজ করতে পারবা। ঠিক আছে, এই সুবিধাগুলোর জন্য কিন্তু স্প্রেডশিটের উদ্ভব হয়েছে। এখন এখানে কারো কোথাও বুঝতে অসুবিধা আছে? নো মিস। নো মিস। তার মানে আমরা কিন্তু এখন No, miss. যদি যখন শীট 2 তে থাকবো, শীট 2 তে আমরা কিছু লিখি নাই, এরকম কিন্তু করে শীটের পরিমাণ একটার পর একটা বাড়ানো যাবে। এখন আমরা যদি বলি তথ্য প্রযুক্তি এবং স্প্রেডশিটের মধ্যে সম্পর্কটা কি, এখানে কারো কোথাও বুঝতে অসুবিধা নাই, তাই তো? জি মিস। এটা যদি দেখি একটু, দেখো তথ্য প্রযুক্তি জি মিস। এখন যদি বলি তথ্য প্রযুক্তি এবং স্প্রেডশিটটা কি, দেখো বর্তমান যুগ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। এই যুগে তথ্য প্রক্রিয়াকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। বিভিন্ন প্রকার ব্যবসায়িক কাজে এবং যে কোনো গবেষণার প্রাপ্ত উপাত্তকে বোধগম্য মানে বোঝার মতন ভাবে উপস্থাপনের জন্য উপাত্তগুলোকে বিশ্লেষণ করতে হয়। স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে এ ধরনের বিশ্লেষণের প্রাথমিক কাজগুলো সহজেই সম্পাদন করা যায়। স্প্রেডশিট প্রোগ্রামে একটি ওয়ার্কশিটে সব ধরনের উপাত্ত প্রবেশ করানো যায়, ফলে যে কোনো ধরনের যে কোনো সংখ্যক উপাত্ত অল্প সময়ে সম্পাদনা করা, হিসাব করা, বিশ্লেষণ করা, প্রতিবেদন তৈরি করার কাজ স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে করা যায়। তাহলে আজকে দেখো আমি এই পর্যন্ত তোমাদের জন্য পড়ছি। এখানে কারো বুঝতে কোথাও সমস্যা আছে? দেখো তো কারো কোথাও বুঝতে কি কোনো সমস্যা আছে? যদি প্রশ্ন হয় তথ্য নো মিস। স্প্রেডশিটের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, পারা যাবে? জি মিস। এই পর্যন্ত আজকে পড়ছি, ঠিক আছে? এখানে একটু দাগ দিয়ে রাখবা। নেক্সট ক্লাসে আমরা স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য থেকে পড়ব। আচ্ছা, এখান থেকে প্রশ্নগুলো একটু দেখে নেই। শিখন ফলটা আমরা দেখেছিলাম। বাড়ির কাজটা দেখো, আমরা এর আগে তো পড়েছিলাম বোধহয় গবেষণা তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা করো, গবেষণা কত প্রকার ও কি কি ব্যাখ্যা করো। আর স্প্রেডশিট কি, এটি কি কাজে ব্যবহার হয়, কয়েকটি স্প্রেডশিট সফটওয়্যারের নাম লিখো। তাহলে এখানে স্প্রেডশিট কি, এটি কি কাজে ব্যবহার করা হয় এবং কয়েকটি স্প্রেডশিট সফটওয়্যারের নাম লিখো। পারা যাবে এটা? আগেরগুলো তো তোমরা পড়েছো, জি মিস। তাই না? জি মিস। আগেই করা হয়েছে তোমাদের। আচ্ছা, প্রশ্নগুলো কি পারা যাবে? এটা কি স্ক্রিনশট নিয়েছো জি তোমরা? মিস। জি মিস। জি মিস। সবাই নিয়েছো স্ক্রিনশট? জি মিস। জি মিস। জি মিস। জি। তাহলে আমরা স্প্রেডশিট অধ্যায়টা আমরা শুরু করলাম, 4 নাম্বার অধ্যায়টা। একটু মনোযোগ দিব এবং প্রত্যেকে ক্লাস করবা। আর কেউ কি ল্যাপটপে বসে ক্লাস করছো? জি মিস। ল্যাপটপে বসে কাজ করলে কিন্তু তুমি সঙ্গে সঙ্গেই এটা প্র্যাকটিক্যাল করে নিতে পারবা। আমি যখন বলছি তখন কিন্তু তুমি সঙ্গে সঙ্গে দেখতে পারবা,
নিজেই তখন প্র্যাকটিস ম্যাম করতে পারবা। এটা একটা সুবিধা। ম্যাডাম আমি আগেই এইটার কাজ করেছিলাম এই হ্যাঁ। জন্য জানি। হ্যাঁ হ্যাঁ, তো দেখো এটা একটা সুবিধা আছে। তো যার বাসায় কম্পিউটারের সুবিধা আছে বা ল্যাপটপের সুবিধা আছে সে কিন্তু বাসায় যখনই যেদিন এই ক্লাসটা করবো তখনই তোমরা একটু প্র্যাকটিস করে নিবা, দেখবা তোমাদের খুব ইজিয়ার হয়ে যাবে। যদিও তোমাদের ব্যবহারিক নাই, কিন্তু যখন মুখস্থ করার ক্ষেত্রে এই জিনিসগুলো হাতে কলমে করলে পড়তে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আজকে পড়ায় কারো কোথাও বুঝতে অসুবিধা আছে মেয়েরা? নো মিস তাহলে আমিও দাগ দিয়ে নো মিস নেক্সট ক্লাসে স্প্রেডশিট ব্যবহার, সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য থেকে করব। ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটু কে জানি প্রশ্ন করেছো যে তোমরা এখন ইয়ে দিতে যাবা কিনা, অ্যাসাইনমেন্ট। তোমাদের কি কোনো নির্দেশনা দিয়েছে স্যার, কোনো মেসেজ দিয়েছে? নো মিস তাহলে স্যার যতক্ষণ না নির্দেশনা দিচ্ছে ততক্ষণ কিন্তু কেউ জমা দিতে যাবা না। বুঝতে পেরেছো? মিস বাসায় রাখবা, কিন্তু কেউ যাবা না স্কুলে এখন। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, ক্লাস শেষ করি। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম মিস আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আপনিও ভালো থাকবেন। আসসালামু